বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইন্ডেক্স নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো আজকে আপনাদের সঙ্গে স্পেসিফিকলি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না, কারণ আমার এই আলোচনার একান্তে হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে করা। তাই আপনি যদি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কোনো স্টকে এন্ট্রি করার ক্ষেত্রে প্ল্যান করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। আর যদি আমার প্ল্যানের সাথে আপনার প্ল্যান মিলে যায় তাহলে আপনি এখান থেকে একটা প্ল্যান করতে পারেন যা আপনার বিনিয়োগে হেল্প হতে পারে। তো ধন্যবাদ। তো আজকে যে স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এক ক্যাটাগরি একটি স্টক, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 88 টাকা 90 পয়সা হচ্ছে স্টকটির গত বৃহস্পতিবারে ক্লোজ করেছিল, এবং এটি ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে স্টকটি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ইয়ারলি 24% গ্রোথ নিয়ে মুভ করতেছে। এটা ভালো একটা স্টক এক ক্যাটাগরির। আর জুন ক্লোজিং স্টক, পাশাপাশি 50 উইকস হাইস্ট হচ্ছে 95 আর লোয়েস্ট হচ্ছে 67.3। টোটাল তার শেয়ার হচ্ছে 9,33,00,000 শেয়ার। তার ইপিএস 8.87 পার শেয়ারে আসছে, আর্ন পার শেয়ার। আচ্ছা, তারপর তার ন্যাবও ভালো 94.15। পি রেশিওটা কিন্তু অনেক ভালো 10.02। তো পি রেশিও, ইপিএস, ন্যাব এগুলা কিন্তু একটা ভালো স্টকের কিন্তু একটা প্যারামিটার। এই তিনটা যদি ইন্ডিকেটর যদি বা প্যারামিটার যদি বেটার পারফর্ম করে তাহলে কিন্তু স্টকটির স্টেবিলিটি অনেক হাই থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখব তার ডিভিডেন্ড হিস্ট্রি হচ্ছে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2025 সালে এবং ইল্ড 2.81। আর Q3 ইপিএস হচ্ছে 1.94, যা আগের তুলনায় কিন্তু 0.11 বেশি আসছে এখানে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 মান্থসের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2026 সালে 9.38 মাইনাস আসছে, 10.91 আগের বছরের তুলনায় মাইনাস আসছে এটা। অর্থাৎ এই স্টকটির বর্তমানে কিন্তু ক্যাশ ফ্লোটা কম, বাট ইপিএস এর গ্রোথ থাকাতে কিন্তু এটা স্টকটি বেটার পারফর্ম করতে পারতেছে। তো এটা ক্যাশ ফ্লোটা বেড়ে গেলে কিন্তু আবার কিন্তু একটা ভালো টার্নওভার দেবে, যেটা আমরা হয়তো চার্টে দেখতে পাবো এটা। আর হোল্ডিংসের ক্ষেত্রেও সেম ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। আর এখানে একটি ইম্পর্টেন্ট লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা লং টার্ম এবং শর্ট টার্ম এই লোন কিন্তু নাই, অর্থাৎ তাদের ইন হাউস কিন্তু যে ইনকাম সেই দিক থেকে কিন্তু ওরা ব্যবসাটা কিন্তু ওনারা কন্টিনিউ করতে পারতেছেন, যার ফলে কিন্তু আমরা যদি দেখি যে ক্যাশ ডিভিডেন্ড কিন্তু অনেক বেটার দিচ্ছে এখানে। যে একটি স্টকের প্রাইস 100 টাকার নিচে হওয়ার পরও কিন্তু 25% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারতেছে। এটা কিন্তু অনেক বড় বড় স্টকে দেখা যাচ্ছে কিন্তু এত পার্সেন্ট কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না, কারণ কিন্তু তাদের লোন অনেক কম, মানে জিরো লোন শর্ট টার্মে 0.7 crore, বাট লোন কিন্তু অনেক কম, যার ফলে কিন্তু এই সাহসটা করতে পারে। অর্থাৎ তাদের যে শেয়ার হোল্ডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে। তো এখন আমরা যদি চার্টে আসি, তো চার্টে ফোকাস করলে দেখতে পাবো যে আমরা এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, ভালো ভলিউমে। গত আগের 17 তারিখে যে ক্যান্ডেল ছিল এটা কিন্তু বেয়ারিশ মুভমেন্টে ছিল পুরোপুরি। আর তারপরে এটা কিন্তু সেলাররা কিন্তু তাদের হয়তো সেল শেষ করে এখন কিন্তু আবার নতুন করে বায়ার চলে আসছে এই রেটে, যার ফলে কিন্তু এখন ভলিউমও বাড়ছে এবং ক্যান্ডেল একটু ভালো, যদিও এখানে সেলারদের প্রেশার আছে, বাট এটা ভালো ভলিউমের ক্যান্ডেল হওয়াতে কিন্তু একটা হোপ থাকে যে পরবর্তী দিনেও কিন্তু এই স্টকটির পারফরমেন্স ভালো করবে। সেই জন্য এই স্টকটির সম্ভাব্য যে তার রেসিস্ট্যান্স সেটা হচ্ছে 93.7, 93 টাকা 70 পয়সা দেখা যাচ্ছে। ইতিপূর্বে 2025 সালের অগাস্ট সেপ্টেম্বরে কিন্তু এই 93 টাকা 70 পয়সা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আর টাচ করতে পারে না, কারেকশন মুভ ফেজে চলে আসে। তারপরে সর্বশেষ এটা ওভারকাম করতে পারছিল এটাকে হচ্ছে জুনের 7 তারিখে, এটার উপরে কিন্তু ক্লোজ করতে পারে না। তার জন্য এই যে ইস্টার্ন হাউজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যদি 94 টাকা ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন করে অন্য একটা উচ্চতায় যাবে। অর্থাৎ যারা এই স্টকটিতে আছেন অবজার্ভ করতে পারেন, আর যারা নতুন করে এন্ট্রি করবেন আমার মনে হয় এখন থেকে প্ল্যান করতে পারেন। যদি এখানে করে একটা ভালো একটা পয়েন্টে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই যদি এটাকে ওভারকাম করতে পারে, অর্থাৎ ব্রেকআউট করতে পারে 93 টাকা 70 পয়সা এই লেভেলটার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে অনেক উপরে, সেটা আমরা পরবর্তী দেখব কোথায় যেতে পারে।
তবে এই স্টকটির সম্ভাবতা খুব ভালো, সেই জন্য আমি মূলত আপনাদের সঙ্গে স্টকটি নিয়ে কথা বললাম। তো ইস্টার্ন হাউজিং আপনাদের ওয়াচ লিস্ট রাখতে পারেন এবং এখান থেকে আপনারা একটা প্ল্যান করতে পারেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্রাউন সিমেন্ট। তো ক্রাউন সিমেন্ট কথা বলার পূর্বে আমি আগে ক্রাউন সিমেন্টের ফান্ডামেন্টাল একটু দেখে আসি। সেটা হচ্ছে এক ক্যাটাগরি একটি স্টক সিমেন্ট সেক্টরের, 59.70 হচ্ছে তার বর্তমান মার্কেট প্রাইস, আর 52 উইক্স হাইয়েস্ট 66.7, আর 50 উইক্স লোয়েস্ট হচ্ছে 40 টাকা। এবং তাদেরও কিন্তু এখানে এই স্টকটিরও কিন্তু ভালো গ্রোথ মেনটেন করে যাচ্ছে। 1 ইয়ার পর্যন্ত তার গ্রোথ দেখাচ্ছে কিন্তু 31%। এটা কন্টিনিউয়াস কিন্তু প্রসেস। এই স্টকগুলো একটা ভালো মুভমেন্টে যাচ্ছে, সেই জন্য মূলত এই স্টকটার পারফরমেন্স ভালো। এখানে জুন ক্লোজিং স্টক টোটাল শেয়ার হচ্ছে 14,85,00,000, প্রায় 15 কোটি শেয়ার আছে এখানে। নেট পার অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তার 62 টাকা 28 পয়সা পার শেয়ারে। ন্যাব ভালো আছে। ইপিএস কিন্তু 2.27, আর হচ্ছে পি রেশিওটা 26.30। এটা হচ্ছে সিমেন্ট সেক্টরের জন্য। আর এক্ষেত্রে তার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল হচ্ছে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2025 সালে। আর এখানে কিন্তু Q3 পিএসটা কিন্তু ভালো আসে নাই, এবং কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিউমুলেটিভলি 9 মান্থসে কিন্তু বেটার আসছে 19.49, যা আগের তুলনায় কিন্তু আগের বছরের তুলনায় এই সময়ে 2.33 কিন্তু বেশি আসছে। তো ইপিএসটা যদি একটু বেটার পারফর্ম করে তাহলে কিন্তু তাদের অনেক ভালো হবে, পি রেশিওটা কিন্তু ভালো আসবে আর কমে যাবে। এবং এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ইপিএস যদি দুটি ভালো থাকে তাহলে কিন্তু স্টকটি আরও বেটার পারফর্ম করবে। তারপরেও কিন্তু কন্টিনিউ কিন্তু গ্রোথটা ধরে রাখছে। আর এই ক্ষেত্রে আমরা দেখব যে এটা কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে কিন্তু এখানে কিন্তু বড় গেম হয় সাধারণত এগুলোতে। তো যারা একটু চালাক বিনিয়োগ করে তারা জানেন যে কোন স্টকে কখন কী ধরনের প্ল্যান করতে হয়। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট মেসেজ, এটার কিন্তু লোন কিন্তু অনেক বেশি। যদি লোনটা কমে যায় তাহলে কিন্তু এখানে ডিভিডেন্ড কিন্তু অনেক ভালো দিতে পারবে। এখানে 21% তারপর দিচ্ছে, এত লোনের পরও কিন্তু এটা ভালো প্রফিট দিচ্ছে শেয়ার হোল্ডারদের। বাট যদি লোনটা কমে যায় তাহলে কিন্তু এখানে আরও অনেক 20-র উপরে, 21 তো এটা হয়তো 30, 25, 30 চলে যেতে পারে। তো তাদের পারফরমেন্সটা বেটার করতেছে বলে মূলত এইটা কন্টিনিউ ধারাটা অব্যাহত আছে এখানে। তো এখন আমরা যদি চার্টে দেখি, ক্রাউন সিমেন্টের চার্টে ফোকাস করার ক্ষেত্রে আমরা একটু দেখব এখানে বেশ কিছুদিন কিন্তু এটা কারেকশন ফেজে ছিল, এবং সর্বশেষ 53 টাকা 70 পয়সা পর্যন্ত সে কিন্তু লোয়ার লুক করেছে। এখন কিন্তু এখান থেকে কিন্তু টাচ করে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে, এবং একটা ভালো ভলিউমের কিন্তু একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তো এটা মিন করে কিন্তু তার কারেকশনটা শেষ করে এখন কিন্তু স্টকটি নতুন করে একটা আপ ট্রেন্ড দেওয়ার প্ল্যান করতেছে। তো এই বড় বডির ক্যান্ডেলটা কিন্তু একটা হোপ যে এখানে নতুন করে এখানে হয়তো ভালো একটা ইনভেস্ট হচ্ছে, এখানে স্মার্ট মানি এখানে ইনক্লুড হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেসিস্ট্যান্সটা আছে 66 টাকা 60 পয়সা, এটা হচ্ছে তার আগামীতে তার জন্য যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে স্টকটি কিন্তু আর অনেক বেটার পারফর্ম করবে এবং সেটা আরও বেশি দূর যাবে, এটাই স্বাভাবিক। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং হচ্ছে বর্তমান যে কমিশন বা গভর্নমেন্ট যে পরিমাণ পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতেছে, তার মানে কিন্তু স্টকগুলো কিন্তু সবগুলোই বাড়বে, কারণ স্টক না বাড়লে তো ইন্ডেক্স বাড়বে না। তো তারই ধারাবাহিকতায় বলা আছে যে এই ক্যান্ডেলগুলো আগামীতে অব্যাহত যদি থাকে এবং তার যদি 60 টাকা 60 পয়সা এটাকে যদি ওভারকাম করতে পারে এই ব্যারিয়ারটাকে, তাহলে কিন্তু স্টকটি নতুনভাবে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে, সেটা আমরা পরে দেখতে পারবো। তা আপাতত এই স্টকটির জন্য টার্গেট একটাই, এটা হলো 67 টাকার উপরে ক্লোজ করতে হবে, তাহলে এটাকে ব্রেকআউট দিয়ে নতুন একটা উচ্চতায় যাবে। এবং এই ক্যান্ডেল থেকে কিন্তু আশা করা যায়, যেহেতু তার দীর্ঘদিনের একটা বেশ কিছুদিন কিন্তু এটা কারেকশন একটানা কিন্তু কারেকশন ফেজে ছিল, এখন কিন্তু এখান থেকে একটা ইউটার্ন নিতে যাচ্ছে এবং কোনো গ্যাপ কিন্তু রাখে না। এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে কোনো গ্যাপ কিন্তু রাখে নাই। এই গ্যাপ না রাখার কারণে কিন্তু স্টকটি নিচে যাওয়ার সম্ভাবনা কম। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে যতটুকু নিচে যাওয়ার কথা ছিল মানে ডাউন ট্রেন্ডে, সেটা 53-70 টাচ করে কিন্তু উপরে চলে যাচ্ছে। তো যারা এই স্টকটাতে নতুন করে বিনিয়োগ করতে চান, আমার মনে হয় এখানে আপনারা একটা গেম প্ল্যান করতে পারেন। এখান থেকে গেম প্ল্যান করে একটা আপনাদের অবশ্যই প্রফিট মার্জিনটা কত হতে পারে সেই লক্ষ্যে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি থেকে একটা ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা রয়েছে। গুড স্টক। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো হচ্ছে ইফাদ অটো। ইফাদ অটো কথা বলার পূর্বে আমরা যদি ইফাদ অটোর
ফান্ডামেন্টাল একটু দেখে যাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা বি ক্যাটাগরি স্টক 25 টাকা 20 পয়সা তার বর্তমান মার্কেট প্রাইস, এবং এটা কন্টিনিউয়াস কিন্তু গ্রোথ আছে। এটা 1 ইয়ার পর্যন্ত কিন্তু তার গ্রোথ 14%, প্রত্যেকটাতে কিন্তু সেগমেন্টেশন ওয়াইজ গ্রোথগুলো ধরে দেখাচ্ছে। আর এক্ষেত্রে পি রেশিওটা একটু বেশি, এখানে আইপিএস কম হওয়ার কারণে মূলত এটা আসছে। ন্যাব হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু 35.79 আর পার শেয়ার, আর টোটাল শেয়ার প্রায় 27 কোটি শেয়ার আছে, অনেক শেয়ার আছে এখানে জুন ক্লোজিং স্টক। আর ডিভিডেন্ড হচ্ছে 2% ক্যাশ দিয়েছিল 2025 সালে। আর ইপিএস এর কিন্তু গ্রোথ আছে কোয়ার্টার 3-তে 0.15 আসছে, আগের বছরের তুলনায় 0.03 কিন্তু পজিটিভ। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু পজিটিভ আছে, আগের বছরের তুলনায় কিন্তু 2.07 বেড়ে 2.51 আসছে, অর্থাৎ দুইটা প্যারামিটারে কিন্তু এখানে পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছে, এবং এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি রিফ্লেকশন। আর এক্ষেত্রে ইনস্টিটিউট নতুন করে না এখানে বাই নিচ্ছে পাবলিক, আর ইনস্টিটিউট কিন্তু এখানে সেল দিচ্ছে। আর এখানে লং টার্ম শর্ট টার্ম লোন খুব একটা বেশি না, মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে, এবং তার পেইড আপ ক্যাপিটাল 260 কোটি। তো এই হচ্ছে ইফা দুটো নিয়ে আমাদের তাদের একটা দেখলাম ফান্ডামেন্টালটা। এখন আমরা চার্টে দেখব। চার্টে ফোকাস করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা যদি দেখি, এই ক্যান্ডেলটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে 18 তারিখে বৃহস্পতিবারে, যথেষ্ট বুলিশ ক্যান্ডেল। এটা মিন করে যে এখানে কিন্তু নতুন করে এখানে নতুন তাদের কারেকশন ফেজটা শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে, এবং এই ক্ষেত্রে কিন্তু তেমন একটা কিন্তু গ্যাপ নাই যে নিচে থেকে সে টাচ না করে চলে গেছে, সবগুলো তো ফিল করে করে গেছে, ফিলার হিসেবে কাজ করে গেছে। সেই জন্য তার সম্ভাব্য আগামীতে তার যে কারেকশন যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে গিয়ে 25 টাকা 90 পয়সা। এটা প্রিভিয়াস হাই করেছিল হচ্ছে জুন মাসের 7 তারিখে। এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে ইজিলি 27 টাকা লেভেলে চলে যাবে। তো এই জন্য তার সম্ভাব্য তার হচ্ছে এখন রেজিস্ট্যান্স হচ্ছে একটাই 25 টাকা 90 বা 26 টাকা। এই 26 টাকাকে অতিক্রম করতে পারলে কিন্তু স্টকটি নতুনভাবে এই যে তার হাইটা ছিল প্রিভিয়াস হাই, এইগুলা কিন্তু ক্রস করতে পারে। আর এটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, এবং এগুলো কিন্তু সেই 2025 সাল থেকে কিন্তু কন্টিনিউ করে সেপ্টেম্বরও এই 27 টাকার লেভেলে এসে কিন্তু পড়ে যায়। আবার এপ্রিলে 2025 হলো সেম, আবার দেখাচ্ছে এখানে ফেব্রুয়ারি 2025 হলো সেম, আর পাশাপাশি এখানে অক্টোবর 2024 হলো সেম। অর্থাৎ এই 27-28 টাকা এই যে ভ্যালুটা, এটা কিন্তু হচ্ছে ইফা দুটোর জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এখানে আসলে কিন্তু অর্ডারগুলো চলে আসে, সেলের প্রেশার চলে আসে। তো সেই জন্যে এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 27 টাকা 40 পয়সা ব্রেকআউট করা, এবং আমার ধারণা এটা করবে, কারণ দীর্ঘদিন ধরে তো একটা এভাবে থাকতে পারে না, কারণ এই যে রেকর্ড হয়ে কিন্তু রেকর্ড ভাঙার জন্য। তো এবং এই বছর এটা অবশ্যই ভাঙবে এবং নতুন একটা উচ্চতা ক্রিয়েট করবে। সব দিকে যেহেতু পজিটিভ মেসেজ আসতেছে, সেই জন্যে এই বাধাটা এখন আমার মনে হয় আর বাধা থাকবে না। তো যারা ইফা দুটো নিয়ে প্ল্যান করতেছেন বা করবেন, আমার মনে হয় আপনারা স্টকটি ওয়াচলিস্টে রাখতে পারেন, তারপর নিজের মতো করে একটা বিনিয়োগ করতে পারেন। এখান থেকে একটা ভালো শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন আশা করি। আর আরেকটা মেসেজ আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি আর একটা পেইড সার্ভিস একটা দিচ্ছি আপনাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে। তো আমার এটা চালু থাকবে, যে কোনো স্টকের পরামর্শ পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা আমার কাছে কনসালটেন্ট হিসেবে নিতে পারেন, আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এটা অবশ্যই একটা পেইড সার্ভিস। আমি আমার সর্বোচ্চ প্রফেশনালিজম মেনটেন করে আপনাদেরকে সাপোর্ট দিয়ে চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের মতো আপনাদের সঙ্গে স্টক নিয়ে আলোচনা করার। নিশ্চয়ই আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো। আপনাদের স্পেশাল কোনো স্টকের পরামর্শ থাকলে আপনারা জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে, আমি চেষ্টা করব অ্যানালাইজ করতে। আপনাদের বিনিয়োগ শুরুতে থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।